আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, কিন্তু চিকিৎসক, জনবল সংকট সহ নানা অব্যবস্থাপনায় চলছে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা কার্যক্রম। মানসিক রোগীদের জন্য দেশের একমাত্র সরকারি হাসপাতালটিতে নানা প্রান্ত থেকে রোগীরা আসেন চিকিৎসা নিতে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে 9 জন চিকিৎসকের মধ্যে ঘাটতি রয়েছে। বিস্তারিত মুস্তাফিজুর রহমানের প্রতিবেদনে। জেনে গেছি আমি হৃদয়হীন তুমি, নিজেকে নিজেই মেরে ফেলেছি, ভুলে যাব আমিও ভেবেছি। কেউ গাইছেন গান, আবার কেউ করছেন কোরআন তেলাওয়াত। তারা সবাই মানসিক রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন পাবনা মানসিক হাসপাতালে। 1957 সালে জেলা সদরের হেমায়তপুর ইউনিয়নে প্রতিষ্ঠিত হয় পাবনা মানসিক হাসপাতাল। শুরুতে 100 শয্যা হলেও এখন বেড়ে সেটি হয়েছে 500 শয্যায়। সাথে বেড়েছে মানসিক রোগীর সংখ্যাও। মানিকগঞ্জ জেলা শিবরাত্রি আমার বাসা, কিন্তু আমার রাত্রে ঘুম হয় না। ঘুমানে কিন্তু এই জায়গায় আসার পরে ইঞ্জেকশন, ওষুধ, ট্রিটমেন্ট ম্যাডামরা, স্যাররা, নার্স দেওয়ার পরে আল্লাহর মধ্যে ঘুম হয়। হাসতে পারে বোবা লোকে, গাইতে পারে না, ওরা 2 চোখ দিয়ে দেখতে পারে, বলতে পারে না। কিন্তু রোগীর স্বজনরা বলছেন হাসপাতালটিতে বেলা 12টার মধ্যে না আসলে মেলে না চিকিৎসক। বহির্বিভাগ চলছে মাত্র 3 জন চিকিৎসক দিয়ে। এমনকি রোগীরা পাচ্ছেন না বিনামূল্যের ঔষধ, আছে দালালদের দৌরাত্ম্য। এই রোডের জন্য অনেক কষ্ট করে আসতে হয়, যাতায়াত কষ্ট, গাড়ি ঘোড়া চালাই আমরা, আমাদের রোডের অবস্থা খুব খারাপ। এখানে পর্যাপ্ত সিট নেই, যার কারণে এর আগে একবার এসে ঘুরে গিয়েছি। যে বলা হয়েছে যে সকাল 8টার মধ্যে আসলে হয়তো সম্ভব ছিল। দেখা যায় এখানে একজন লোক আর কি টিকিটটা নিয়ে তার পকেটে রাখছে, অর্থাৎ মধ্যস্থকারী এখানে একজন আছে, যে আমরা তাড়াতাড়ি ঢুকাই দেবো, তাড়াতাড়ি বের করে দেবো। এখানে যে যার রুগী আছে সে বুঝে কার কতটা ব্যথা, হ্যাঁ, এরকম রুগী যেন কারণ আল্লাহ যেন না দেয় যার বাড়ির। আর এখানে এসে যদি ভুগে নিতে হয় সে খুব কষ্ট পায়। অভিযোগ অস্বীকার করেন কর্তব্যরত চিকিৎসকও। জানান হাসপাতালে 32 জন চিকিৎসকের জায়গায় আছেন 23 জন। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 170 জনের বিপরীতে রয়েছে মাত্র 60 জন। সারা বাংলাদেশের মানুষ মনে করে একমাত্র পাবনা মানসিক হাসপাতালেই এই সাইকিয়াট্রিক রোগীর চিকিৎসা হয়, আর কোথাও হয় না। বাংলাদেশের সব মানুষকে জানাতে চাই যে এটা কিন্তু প্রত্যেকটা জেলাতে বা যেখানে স্পেশাল মেডিকেল কলেজ আছে সেখানে কিন্তু একটা ওয়ার্ড, সাইকিয়াট্রিক ওয়ার্ড রয়েছে। সুতরাং ওখানে গেলেও কিন্তু সে চিকিৎসা পাবে। এখানে যারা মানসিক রোগী তারা তো মানুষ, তাদের একটা অধিকার আছে। এখন এদেরকে যদি দেখা যায় কি বিভিন্ন জায়গা থেকে এখানে ঘুরতে আসে, যে আমরা দেখতে এসেছি মানসিক রোগীদের। আচ্ছা, মানসিক রোগী তো আর কোনো মানে চিড়িয়াখানার কোনো বস্তু না যে তাকে দেখতে আসতে হবে। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান 500 শয্যার হাসপাতালটিতে লোকবল সংকট রয়েছে। দ্রুতই 1200 শয্যার আন্তর্জাতিক মানের মানসিক হাসপাতালের কাজ শুরু হবে। দেশের মানসিক রোগীদের জন্য একমাত্র বিশেষায়িত হাসপাতালটিতে যাওয়ার রাস্তাটিও সংস্কারের অভাবে বেহাল। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের ভোগান্তি আরো বাড়ছে। মুস্তাফিজুর রহমান, 71, পাবনা। এক ভাইকে গুলি করে হত্যা, আরেকজনকে সন্ত্রাসীরা মামলা উঠিয়ে নেওয়ার জন্য বারবার হুমকি, অতঃপর হার্ট অ্যাটাকে মৃত্যু। একই পরিবারের 2 জনের মৃত্যুর পর পরিবারের বাকি সদস্যদের দিন কাটছে আতঙ্কে। এই ঘটনায় মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে থাকায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিও আস্থা রাখতে পারছেন না পরিবার। গেল 1 আগস্ট বক্ষব্যাধি হাসপাতালের কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেনকে গুলি করে হত্যা করা হয়। সেই পরিবারের পরিস্থিতি তুলে ধরছেন সাদ্দেশ সরকার। এক ফ্রেমে বাঁধা 5 ভাই বোনের ছবি, এর মাঝে 2 ভাই নেই। সময়টা খুবই অল্প, মাত্র 2 মাস। বড় ভাই সালাউদ্দিন এবং সেজ ভাই জামাল হোসেন। সেজ ভাইকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা, আর সেই দুর্বৃত্ত চক্রের প্রতিনিয়ত হুমকিতে হার্ট অ্যাটাকে বড় ভাইও মারা গেছেন 30 সেপ্টেম্বর। একজনকে হারানোর পর বিচারের দাবিতে অনেকটাই সরব ছিল পরিবারের সদস্যরা। আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়েছেন, কিন্তু এরই মধ্যে পরিবারের আরেকজনকে হারিয়ে দিশেহারা অবস্থা। এই যে আমার মাসুম বাচ্চাগুলো একটু আগেও ঘুমানোর আগেও বলছে, আম্মু বাবা আমাকে এভাবে ঘুম পাড়ায় দিত। আমার বড় মেয়েটা ঘুম থেকে উঠে কাঁদছে, সেটা কি আমি টাকার বিনিময়ে ফুলফিল করে দিতে পারবো ওদেরকে? সেটা কি আমি মানে যত কিছুই করি আমার পক্ষে কি সম্ভব ওদের এই কষ্ট দূর করা? ওদের বাবাকে কি আমি এনে দিতে পারবো? পৃথিবীর সবকিছু এনে দিলেও কি ওদের বাবাকে ওদের কাছে এনে দিতে পারবো? আর দিন শেষে মানে আমারও তো মানে
আমার যে হাজবেন্ড পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ, সে নাই। জামালের দুটি কন্যা সন্তান, একজনের বয়স 10, আরেকজনের 5। এখনও তারা ঘুমের ঘরে বাবাকে খুঁজে বেড়ায়। বাবাকে হারিয়ে এতিম শিশু দুটি মায়ের কাছে আবদার করে বাবাকে এনে দেবার জন্য। আজকে মানুষের সাহায্য করতে গিয়ে আমার বাবা আজকে মৃত্যুবরণ করেছে। এই জন্য আমার বড় চাচু টেনশন করতে করতে আজকে মৃত্যুবরণ করেছে। পরিবারটিতে একটি শোক কাটতে না কাটতেই জামালের বড় ভাই সালাউদ্দিন মারা যায়। সালাউদ্দিনেরও দুটি সন্তান। ছোট্ট মেয়েটি কিছু বলতে না পারলেও সদ্য এসএসসি পাশ করা ছেলেটি জানায় তার বাবাকেও হত্যার দিকে ঠেলে দিয়েছে চাচার খুনিরা। এই কেসের সাথে জড়িত আছে তারা যাতে একটা ছাড় না পায়, একটা সুষ্ঠু বিচার হোক, যেহেতু দুইজন মানুষ এটা এই একই পরিবার থেকে ভাই, বড় ছোট ভাই একসাথে চলে গেছে। এখন মেইনলি আর কি বিচারটা চাইতেছি, যাতে সুষ্ঠু একটা বিচার হয় যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে, এবং আমার আব্বুকে থ্রেট দেওয়ার বিষয়ে এইসবের সাথে জড়িত আছে। এগুলো ইচ্ছাকর মতো করে একদম পুরো বাঁকা হয়ে গেছে। বাঁকা হয়ে তাড়াতাড়ি আমার দেবরকে বলছে ভাইয়া ধৈর্য নিয়ে যাবো। তার ধৈর্য নিয়ে বেডে নিয়ে গেছে। ও বেডে নেওয়ার পরে বলতেছে যে আমার আইসিইউ নেওয়ার ব্যবস্থা করেন। ও সাধারণত বেডে শোয়াইতে না শোয়াইতে আইসিইউতে নিচে নেওয়ার পরে আপনার ওখানে ওরা যন্ত্রপাতি ঠিক করছে কিনা আমি জানি না, ওখানে শেষ। মানুষের আদালতে নয়, সৃষ্টিকর্তার আদালতেই বিচার দাবি করেন ভাই হারানো এই বোন। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে চিহ্নিত আসামিদের ছবি থাকার পরও কেন তাদেরকে এখনও গ্রেপ্তার করতে পারেনি, এমন প্রশ্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি। ওই অন্যায়ের কাছেই সবাই মাথা নত করছে, প্রশাসনও জানে, ওরা সবাই জানে কি করতে হবে, কিন্তু আমরা আসলে আর কিছু চাই না। শুধু আল্লাহ যদি বিচার করে, শুধু সেই বিচারটাই চাই। মানুষের আদালতে আমাদের আর বিচারের প্রয়োজন নাই, কারণ আমরা আর হারাইতে পারবো না। ঘটনাটি রাজধানীর মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল ঘিরে। জামাল হোসেন বক্ষব্যাধি হাসপাতালের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। হাসপাতাল এবং এলাকার মানুষের কাছেও তিনি বেশ জনপ্রিয়, সুখে দুঃখে সবার পাশে থাকার কারণে। আর এই জনপ্রিয়তাই কাল হয় জামালের জীবনে। গত 1 আগস্ট রাতে হাসপাতালের সামনে দুর্বৃত্তরা জামাল হোসেনকে গুলি করে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দুজনের চেহারাও শনাক্ত হয়, তবে এখনও পরিচয় মেলেনি। কিন্তু এই কিলিং মিশনে সরাসরি না থাকলেও যার নাম মামলার এজাহারে পাওয়া গেছে তিনি হলেন আজিজ ওরফে রুবেল। অভিযোগ আছে এই রুবেল হাসপাতালের ইউনিয়ন নির্বাচনের আধিপত্য বিস্তারের জন্যই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। মামলার অপর 2 আসামির মধ্যে বক্ষব্যাধি হাসপাতালের আরেক কর্মচারী ইব্রাহিম খলিল। তার নামে মামলা হওয়ায় এরই মধ্যে আগাম জামিন নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। বিচার করলে বিচারে তো এক পক্ষকে উইন হয়, আরেক পক্ষকে তো আরে। ওই যে পক্ষটা আরে, এরা ওই রকম অপরাধীদের পক্ষেই থাকতো, ওই পক্ষটাই সহ্য করতে পারতো না জামালকে। এইটাই আসলে ওদের মেন টার্গেট। আর জামালের নির্বাচন যেহেতু একটা নির্বাচন ছিল এখানে সাংগঠনিকভাবে, ওই নির্বাচনটা কেন্দ্র করে জামালকে বিভিন্ন সন্ত্রাসী কারা বা কি এরা হুমকি দিত প্রতিনিয়ত যে তুই আর নির্বাচন করিস না। জামালের পরিবারে রয়েছে আর মাত্র 2 ভাই। তাদের চোখে মুখেও ভয় আর দুশ্চিন্তার ছাপ। গেল 2 মাস ধরে বিচারের দাবিতে প্রতিবাদ, বিক্ষোভ আর মানববন্ধন করেই যাচ্ছেন, কিন্তু কোনো এক অজানা কারণে মূল আসামিদের গ্রেপ্তারের বিষয়ে কোনো সুসংবাদ পাননি এখনও। সে কারণে বলা যায় সুবিচার পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন তারা। বলছেন এখন তাদের প্রতিটি সময় কাটছে ভয় আর আশঙ্কায়। আসলে আমরা হুমকির ভিতরে আছি। আসলে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে আমরা হুমকির ভিতরে আছি। আসলে আমরা কোন পর্যায়ে যাব, কোনভাবে আগাইলে আমরা এটার প্রক্রিয়া সঠিক বিচার পাবো, আমরা আসলে ভাঙে গেছি। আসলে আমরা কিছুই বুঝতেছি না আসলে আমরা কিভাবে যাব। আমার ভাই 2টা, আমরা 4টা ভাই এত সুন্দর করে ছিলাম। আসলে এখন আমরা আসলে কি করব, আমার মাথা এখন আর কাজ করে না। জামাল হত্যার ঘটনায় 4 জন গ্রেপ্তার হলেও অনেকেই জামিনে বেরিয়ে এসেছে। আর মূল আসামি এবং কিলিং মিশনে অংশ নেয়ারা এখনও ধরাছোঁয়ার বাইরে। সাজিদ সরকার, 71, ঢাকা। সরকারি কলেজের 683 শিক্ষক পদে নিয়োগের 49তম বিশেষ BCS এর MCQ পদ্ধতির লিখিত পরীক্ষায় বসছেন 3,12,000-এর বেশি প্রার্থী।
ঢাকার 184টি কেন্দ্রে শুক্রবার সকাল 10টায় থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে দুপুর 12টা পর্যন্ত। প্রতি পদের বিপরীতে এই পরীক্ষায় লড়ছেন 460 জন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে শুধুমাত্র ঢাকায়। তবে অনেক শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করে বলেন, বিভাগীয় শহরে পরীক্ষা না নেয় নির্দিষ্ট সময় কেন্দ্রে পৌঁছাতে সমস্যা হয়েছে। পরীক্ষার আগেই প্রার্থীদের অনেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও জানান তারা। চট্টগ্রাম বিভাগে দেওয়া হচ্ছিল এত বড়, যেহেতু 3,12,000-এর মতো পরীক্ষার্থী, 3 লাখ দরকার, তো চিরাঙের মধ্যে চিরাং ডিপার্টমেন্ট ওইখানে দেওয়ার দরকার ছিল। তো এটা অনেক দূরে হওয়ার কারণে আমার একটু ভোগান্তি হয়ে গেছে, এই জন্য যার কারণে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারিনি। রাজধানী কেন্দ্রিক এই পরীক্ষা দেওয়ার জন্য অনেক ছেলেমেয়ের জীবন থেকে পরীক্ষা ছিটকে যাচ্ছে। এটা বিভাগীয় শহর হিসাবে পরীক্ষা নেওয়া উচিত। জোয়ারের পানির তোড়ে খুলনার দাকোপে ডাকি নদের বাঁধ ভেঙে 4টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন উপজেলার বটবুনিয়া, ঝালবুনিয়া, তেঁতুলতলা ও মোজামনগর গ্রামের প্রায় 20,000 মানুষ। গতরাতে বাঁধ ভেঙে গ্রামগুলোতে পানি ঢুকতে শুরু হয়। এর মধ্যে প্রবল স্রোতে ভেঙে গেছে শতাধিক কাঁচা পাকা ঘর। পানিতে ডুবে রয়েছে শতাধিক মাছের ঘের, শতাধিক পুকুর ও অন্তত 3,000 বিঘা ধানক্ষেত। শীঘ্রই বাঁধ মেরামত না করা হলে আরও অনেক গ্রাম ডুবে যাবে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা। এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জিও ব্যাগ ফেলে পানি আটকানোর চেষ্টা চলছে, তবে জোয়ারের কারণে কাজ বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি বাঁধ পুনর্নির্মাণের প্রকল্প জমা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এদিকে প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন খুলনা জেলা প্রশাসক। শুধু এখানকার লোকগুলো ক্ষতিগ্রস্ত, জায়গা নেই কিছু, কারও কিছু নেই। বাড়িঘরদের সব পরিষ্কার। বাড়িঘরদের অবস্থা বর্তমানে খুব সমস্যা এখন। তার কারণ কি, যা কিছু ছিল সব তো বেশি কিছু, আর রান্নাঘরটার অবস্থা রান্না করার মতো নেই। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ধরলা নদীর ভাঙন বাড়ছে। এরই মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে বহু ফসলি জমি ও বসতবাড়ি। ঝুঁকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা অবকাঠামো। অথচ ভাঙন রোধে কর্তৃপক্ষের তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেই বলে অভিযোগ এলাকাবাসীর। রাজু মোস্তাফিজের প্রতিবেদন। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চরগোরক মণ্ডল গ্রামের বাসিন্দা সোনাভান বেগম, যিনি একসময় ভিটে বাড়ি সহ বিঘা চারেক কৃষি জমির মালিক ছিলেন, কিন্তু ধরলা নদীর ভাঙনে এখন নিঃস্ব। অন্যের জমিতে আশ্রয় নিলেও সেটিও ভাঙনের ঝুঁকিতে। একই অবস্থা ওই গ্রামের বেশিরভাগ মানুষের। নদী ভাঙনে হারিয়ে যাচ্ছে একের পর এক ফসলি জমি, বসতবাড়ি। ঝুঁকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা অবকাঠামো। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী জেলার ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা, তিস্তা, জিঞ্জিরাম নদীর প্রায় 40টি পয়েন্টে চলছে এরকম ভাঙন। অল্প একটু নদী ভাঙলে আমার স্কুলটাও হয়তো নদীর মধ্যে চলে যাবে, এবং বছরের শুরুতে যতগুলো বাচ্চা আমার স্কুলে ভর্তি হয়েছে তার 3 ভাগের 1 ভাগ বাচ্চা এখন আর স্কুলে যেতে পারতেছে না। কেউ নিজস্ব জায়গা চলে গেছে, কেউ আবাসনে গেছে, কেউ অন্যের জমিতে থাকতেছে। এলাকার মানুষের অভিযোগ, বিভিন্ন সময়ে মানববন্ধন ও বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করেও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে না। আমাদের একটাই চাওয়া, একটাই দাবি, এই নদী ভাঙন রোধ করতে হবে। এই বাঁধ আমাদের না হলে আমরা এখানে থাকতে পারবো না। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন রোধে প্রাথমিকভাবে কয়েকটি জায়গায় জিও ব্যাগ ফেলা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে কর্তৃপক্ষকে। আর নতুন যেসব জায়গায় ভাঙন দেখা দিচ্ছে আমরা সাথে সাথে রিপোর্ট প্রেরণ করছি। আমরা যেগুলো অনুমোদন পাচ্ছি সেগুলো বাস্তবায়ন করছি। সরকারি হিসেবে এবছর জেলার অন্তত 40টি পয়েন্টে 12 কিলোমিটারেরও বেশি এলাকায় ভাঙন হয়েছে। এছাড়া গত 6 বছরে নদী ভাঙনে জেলায় ভিটেমাটি হারিয়েছে 15,500 পরিবার। অরিসুল ইসলাম, 71। চট্টগ্রামে বাজারে গ্রীষ্মকালীন সবজির পাশাপাশি শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম রয়েছে সাধারণের নাগালের বাইরে। শুক্রবার বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে 100 টাকায়, টমেটো 120, শিম 150 থেকে 160 টাকায়, বাঁধাকপি ও ফুলকপি কেজি প্রতি বিক্রি হচ্ছে 70 থেকে 90 টাকায়। গ্রীষ্মকালীন সবজির মধ্যে ঝিঙ্গার দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে 60 টাকায়। পটল বিক্রি হচ্ছে কেজি প্রতি 70 টাকায়। ময়মনসিংহ, শেরপুর ও হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়ক এখন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। সড়কের বিভিন্ন পয়েন্টে প্রায়ই ঘটছে নানা দুর্ঘটনা। বেপরোয়া গাড়ি গতির নিয়ন্ত্রণ ও সড়কের কোনো ডিভাইডার না থাকায় দুর্ঘটনা বাড়ছে বলছেন এলাকার মানুষ। আর এই নিয়ে কোনো উদ্যোগ নেই সড়ক বিভাগ, বিআরটিএ কর্তৃপক্ষের। রাজনৈতিক নেতারা বলছেন, চালকদের প্রশিক্ষণ ও জনগণের সচেতনতা সহ সড়কের ডিভাইডার নির্মাণ কমাতে পারে দুর্ঘটনা। বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন।
ময়মনসিংহের শেরপুর হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়ক হয়ে উঠেছে মৃত্যুফাঁদ। জুন পর্যন্ত 6 মাসে শতাধিক দুর্ঘটনায় 1.5 শতাধিক প্রাণহানি হয়েছে। সড়কের তারাকান্দা ও ফুলপুর এলাকাতে এই দুর্ঘটনার সংখ্যা বেশি। অভিযোগ, ওভার স্পিড, ওভারটেকিং ও ওভারলোড সহ চালকদের অদক্ষতার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। আরও অভিযোগ, কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও বিআরটিএ কর্তৃপক্ষের নজরদারির অভাবেই ঘটছে বেশিরভাগ দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে নজরদারি বৃদ্ধি সহ রোড ডিভাইডার নির্মাণের দাবি উঠেছে। সিএনজিগুলা মানে তারা একটু বেপরোয়াভাবে গাড়ি চালায়, কিছু খেয়াল টেয়াল করে না, কিছু না। জায়গাটা তো মোড়, এই জন্য গাড়ি ঘোড়া কন্ট্রোল রাখতে পারে না। এরপরে হচ্ছে বৃষ্টি হয়, যাও ব্রেক ধরে ব্রেক ফিল করিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। তারাকান্দা মাঝখানে আইল্যান্ডের ভিতরে কোনো গোলচক্কর নাই যে রাস্তার মাঝখান দিয়ে গাড়ি গেলে ডাইনে যাবো না বামে যাবো বলতে পারে না, তার ভিতরে গিয়ে মাইরা দেয়। রাস্তার মাঝখান দিয়ে যদি ডিভাইডার দেওয়া দেয় তাহলে অনেকাংশে এই দুর্ঘটনা কমবে। লাইসেন্সবিহীন চালকদের অদক্ষতা সহ সড়কের নানা অব্যবস্থাপনাকে দুর্ঘটনার জন্য দায়ী করে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ চালক ও যাত্রীদের সচেতনতা বাড়ানোর উপর তাগিদ দেন। ম্যাক্সিমাম অনভিজ্ঞ, অনেকের লাইসেন্স নাই এবং রাস্তায়ও নিয়ন সাইন কিংবা গতি নিরোধক সাইনবোর্ড এইসব নাই এবং স্পিড ব্রেকারও নাই, যে কারণে অহরহ অ্যাক্সিডেন্ট হচ্ছে। সকলকেই সতর্কতার সাথে চলতে হবে। হ্যাঁ, ডিভাইডারেরও প্রয়োজন আছে, যারা বাস চালক তাদেরও প্রশিক্ষণের ব্যাপার আছে, সচেতনতার ব্যাপার আছে, যারা নাগরিক আমরা চলাফেরা করি তাদেরও সচেতনতার ব্যাপার আছে। নজরদারির ঘাটতি সহ সড়কের অব্যবস্থাপনার কথা স্বীকার করে সড়ক ও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছেন, সড়ক প্রশস্ত সহ রোড ডিভাইডার নির্মাণ হলে কমতে পারে দুর্ঘটনার হার। এটাকে আঞ্চলিক মহাসড়ক না ঘোষণা করে এটা মহাসড়ক ঘোষণা করে ওই রোডস অ্যান্ড হাইওয়ে যারা ওই 4 লেন রাস্তা করে সার্ভিস লেন তৈরি করে যদি দেওয়া যায় তাহলে দুর্ঘটনা আমার মনে হয় অনেকাংশে কমে যাবে। দীর্ঘমেয়াদী সমাধান সেই ক্ষেত্রে এই যে দুর্ঘটনাপ্রবণ এলাকাসমূহে যদি সড়ক প্রশস্তকরণ সহ ডিভাইডার করা যায় তো সেই ক্ষেত্রে হয়তো দুর্ঘটনা অনেকটা হ্রাস পাবে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ কর্তৃপক্ষের দেওয়া পরিসংখ্যানে বলা হয়, গত জানুয়ারি থেকে জুন এই 6 মাসে জেলায় 146টি সড়ক দুর্ঘটনায় 151 জন নিহত ও 210 জন আহত হয়েছেন। এর মধ্যে জুন মাসে 36টি দুর্ঘটনায় মারা গেছেন 44 জন। এদের মধ্যে তারাকান্দা ও ফুলপুরেই মারা গেছে 19 জন। এ নিয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে চাননি বিআরটিএর কোনো কর্মকর্তা। হাসান আহমেদ, 71। আজ বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের 31তম মৃত্যুবার্ষিকী। 1994 সালের 10 অক্টোবর শিল্পীর মৃত্যুর পর স্মৃতি সংগ্রহশালা, শিশু স্বর্গ, আর্ট কলেজ সহ বেশ কিছু উন্নয়ন হয়েছে। তবে পর্যটন সুবিধা সহ সুলতান সংগ্রহশালার আরও উন্নয়ন চান দর্শনার্থীরা। জেলা প্রশাসক জানান, সুলতান সংগ্রহশালার উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরের প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। সহকর্মী আজিজুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের মৃত্যুর পর তার বাসভবন ঘিরে গড়ে ওঠে সুলতান স্মৃতি সংগ্রহশালা, শিশু স্বর্গ, কলেজ সহ বিভিন্ন উন্নয়নমূলক স্থাপনা। সুলতান স্মৃতি সংগ্রহশালার প্রকৃতিঘেরা পরিবেশ সুলতান প্রেমীদের সবসময় মুগ্ধ করে। এছাড়া চিত্রশিল্পীর নিজ হাতে গড়া শিশু স্বর্গ মুগ্ধ করে শিশুদের। SM সুলতান শিশুদের নিয়ে এই নৌকায় ঘুরতেন এবং তিনি এই নৌকার ভিতর বসে ছবি আঁকতেন। SM সুলতানের স্মৃতি সংগ্রহশালায় আসতে আমাদের অনেক ভালো লাগে। এটা দেখে আমরা খুব অনুপ্রাণিত হচ্ছি আর এই ছবি দেখে আমরা ছবি আঁকার অনেক চেষ্টা করি। কিন্তু শান্ত স্বচ্ছ প্রকৃতি ঘেরা চিত্রা নদী পাড়ের SM সুলতানের শিশু স্বর্গ সংস্কার হলেও অর্থ বরাদ্দের অভাবে বড় পরিসরে কাজ থমকে গেছে। এখন সুলতান সংগ্রহশালার প্রবেশপথটি বড় করার দাবি উঠেছে। বিদেশ থেকে অনেক লোক আসেন, বিদেশিদের জন্য এখানে একটা আবাসিক করা উচিত। আমরা যারা আসি এখানে দেখি, ঘুরি ফিরি, আমাদের জন্য একটু রেস্ট হাউস, একটু রেস্ট নেওয়ার জায়গা থাকলে মনে আরো ভালো হয়। এই ঘাটটা সরকারিভাবে যদি সংরক্ষণ করা হয় বা সংস্কারের কাজ করা হয় তাহলে এখানে পর্যটন শিল্পে উন্নয়ন হবে। স্মৃতি সংগ্রহশালার কিউরেটর জানান, শিল্পী SM সুলতান ছিলেন বাংলাদেশের আধুনিক শিল্প চর্চার অন্যতম পথিকৃৎ। তার এই অবদান ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে শিল্পীর সৃষ্টিগুলোকে সংরক্ষণ করা হচ্ছে। আমরা স্বপ্ন দেখি এখানে একদিন অনেক বড় ঘাটের একটা দর্শনীয় স্থান হবে যেখানে শিশুরা খেলা করবে, দর্শনার্থীরা এসে ঘুরবেন, ফিরবেন, সময় কাটাবেন।
জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি জানান, সুলতান সংগ্রহশালা আরও পর্যটক বান্ধব করতে সংশ্লিষ্ট দপ্তরে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। হ্যাঁ, এসএম সুলতানের যে সংগ্রহশালাটি এটি সম্প্রসারণের বিষয়ে ইতিমধ্যে ভূমি অধিগ্রহণ সহ অন্যান্য যাবতীয় সকল প্রস্তাব আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেই সাথে আমাদের যে দৃষ্টিনন্দন ঘাটটি করার বিষয়ে যেখানে ওনার নৌকাটি আছে এটিও দৃষ্টিনন্দন করার জন্য এবং সংরক্ষণের বিষয়ে আমরা প্রস্তাব পাঠিয়েছি। এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। 1924 সালের 10ই আগস্ট নড়াইলে জন্মগ্রহণ করেন এসএম সুলতান। বরেণ্য এই শিল্পী 1994 সালের 10ই অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিত্রশিল্পী হিসেবে এসএম সুলতান তার জীবদ্দশায় পেয়েছেন 21শে পদক, স্বাধীনতা পদক সহ বেশ কিছু সম্মাননা। বনশ্রী হালদার, 71। রাজুক অ্যাপার্টমেন্ট স্কেটিং ক্লাবের আয়োজনে গোল্ডেন রোলার স্কেটিং হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সকালে উত্তরার দিয়াবাড়িতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ঢাকার 23টি স্কেটিং ক্লাবে 200-এরও বেশি প্রতিযোগী অংশ নেয়। জুতোর উপর ভর করে দুরন্ত বেগে ছুটে চলা সুপারম্যানদের দেখতে সড়কের দুই পাশে ভিড় জমায় অভিভাবকরা। নিজেদের এলাকায় প্রথম এমন খেলা দেখে আনন্দ প্রকাশ করেন স্থানীয়রা। আগামী দিনেও এমন আয়োজন করার দাবি তাদের। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়। আমি থার্ড হয়েছি। আমি খুব এক্সাইটেড। বাবা বলেছে আমাকে প্লেয়ার হতে, কিন্তু স্কেটিংই ভালো লাগে। আমার ইচ্ছা আছে বড় হয়ে একজন ভালো স্কেটার হয়ে দেশের মধ্যে দেশের বাইরে খুঁটিনাটি সব জায়গায় স্কেটিংয়ে ম্যারাথনে অংশগ্রহণ করার। এখানে আমাদেরকে ফার্স্ট, সেকেন্ড, থার্ডের একটা মেডেল প্লাস ফিনিশার মেডেল একটা দেয়। এটা খুব ভালো, কারো মন খারাপ হয় না। স্কেটিংয়ের মাধ্যমে আমাদের শরীর সুস্থ থাকে এবং আমাদের ফিটনেস ঠিক থাকে। আমরা চাই যে একটা উন্নত মানের স্কেটিং এবং আমাদের যেই খেলাগুলো আছে সব ক্লাবে আয়োজন করুক এবং আমাদেরকে ইনভাইট করুক, আমরা খেলবো। সমুদ্রতলের নীল জলরাশি সবাইকে বিমোহিত করে, তবে সেই রাজ্য ঘুরে বেড়ানোর সাধ্য কয়জনেরই বা হয়? বাংলাদেশের কন্যা জান্নাতি হোসেন সমুদ্রের গভীরের অজানা নীল রোমাঞ্চকে উন্মোচন করেন স্কুবা ডাইভ করে। যিনি মালয়েশিয়ায় সমুদ্রের তলদেশে মানুষকে ভ্রমণ করান আর উপভোগ করেন গভীর নীলে লুকিয়ে থাকা রাজ্য ভ্রমণের স্বাদ। সেই স্কুবা ডাইভ মাস্টারের সাথে কথা বলেছেন সহকর্মী ফারহানা ন্যান্সি। সমুদ্রের গভীরে অজানা রাজ্যে এক মাতাল ভালো লাগা, দুঃসাহসিক অভিযানের নেশায় ভেসে বেড়ানো। বাংলাদেশের কন্যা জান্নাতি হোসেন একজন স্কুবা ডাইভ মাস্টার। মালয়েশিয়াতে ঘুরতে গিয়ে স্কুবা ডাইভিংয়ের প্রেমে পড়েন। 2018 সালে মালয়েশিয়াতে কোর্স করে এখন পর্যটকদের নিয়ে সমুদ্রের রহস্যময় দুনিয়ায় ঘুরে আসতে পারেন। ডিসকভারি স্কুবাতেও পারদর্শী তিনি। 2018 আমি 2টা কোর্স করি, ফার্স্ট ইয়ার, তারপরে কোভিড আসলো, কোভিডের পরে বাকি আরও 2টা কোর্স করি এবং গত বছর আমি একটা প্রফেশনাল কোর্স করি, যেটাতে এখন আমি প্রফেশনাল একজন স্কুবা ডাইভার। বাংলাদেশের একজন নারীর এমন চ্যালেঞ্জিং পথটা কেমন ছিল? কেনই বা সমুদ্রের তলদেশের সুন্দরের প্রতি পা বাড়ালেন? এইটা আসলে একবার পানির নিচে যাওয়ার পরে পুরো পৃথিবী বদলায় যায় এরকম। অ্যাবসলিউটলি সেফ, একসাথে যেহেতু একটা কমিউনিটি আছে আমাদের, ইটস ডিফারেন্ট বাট টোটালি সেফ। অ্যান্ড আমরা ওইটাই চাই আসলে, যে মেয়েরাও এটাতে আগাক। পর্যটন খাতে অপার সম্ভাবনা রয়েছে স্কুবা ডাইভিংয়ের, তবে প্রয়োজন সব বিভাগের সমন্বয় আর সঠিক পরিকল্পনা। গভর্নমেন্ট, এনভায়রনমেন্টাল মিনিস্ট্রি, ট্যুরিজম মিনিস্ট্রি, অনেকেরই যারা আমরা টপ লিডারশিপ পজিশনে আছি, সবার অনেক কাজ আছে। এটা ট্যুরিজমের কারণে যদি আমাদের এখানে স্কুবা ডাইভটা ওপেন হয়, আই নো পার্সোনালি স্কুবা ডাইভিং এমন একটা জিনিস যে পুরো ওয়ার্ল্ডকে আমাদের জন্য ওপেন করে দিবে। স্কুবা ডাইভিং সেন্ট মার্টিনের জন্য খুবই ভালো একটা জায়গা। কিছু সংরক্ষণ কাজ করলেই ওটা জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে, ভিজিবিলিটি ভালো হয়ে যাবে। কক্সবাজারও খুবই ভালো একটা জায়গা করার জন্য। ইন্টারেস্টিংলি কাপ্তাই লেকেও অনেক ভালো একটা জায়গা। যারা স্কুবা ডাইভিংয়ে আগ্রহী
কিংবা সমুদ্রের নিচের অজানাকে জানতে চান তাদের পরিচিত হতে হবে কিছু টেকনিক্যাল শব্দের সাথে। বিসিটির ভিতরে হচ্ছে একটা ডিরেক্ট লাইন থাকে, তারপরে হচ্ছে আমাদের রেগুলেটর হচ্ছে থাকে, সেটা হচ্ছে আমাদের ট্যাঙ্ক এয়ারটা কম্প্রেসড এয়ারটা আমাদের কনজিউমের জন্য একটা রেগুলেটর মুখের মাউথপিস হিসেবে থাকে। তারপর হচ্ছে ফিন থাকে, ওয়েটস থাকে, ডাইভ কম্পিউটার থাকে। আমরা যাতে আমাদের ডিকম্প্রেশন নো ডিকম্প্রেশন লিমিটটাকে ক্যালকুলেট করে আমরা উপরে আসতে পারি সেফটি স্টপের মাধ্যমে, সেটার জন্য হচ্ছে ডাইভ কম্পিউটারটা খুবই ইম্পর্ট্যান্ট। দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নেয়ার পথে স্কুবা ডাইভিং খুলে দিতে পারে নতুন আলোকিত দিগন্ত। ফারহানা নাইসি, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথে থাকুন।